ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা, জানা গেল মূল রহস্য। ডিম ভাঙলেন ভাঙনে, সালিশে প্রাণ গেল মামার। এদিকে গোপালগঞ্জ এনসিপির কর্মসূচি, সরাসরি হামলার নির্দেশনা দেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম। এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ অটোরিকশা চালকের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডেকে নিয়ে যুবককে গলা কেটে হত্যা, জানা গেল মূল রহস্য। বরিশালের যুবক ইমতিয়াজ ওরফে মান্নাকে কুমিল্লা তিতাসে ডেকে নিয়ে গলা কেটে হত্যার ঘটনায় জানা গেল নেপথ্য রহস্য। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম। তিনি জানান নিহত ইমতিয়াজের সঙ্গে সোহেলের স্ত্রীর পরকীয়ার সম্পর্ক ছিল। পরবর্তীতে ইমতিয়াজ ওই নারীর মাদ্রাসা পড়ুয়া মেয়েকে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে। এতে ক্ষুব্ধ হয়ে সোহেল নিজের ছেলে ও মামাকে নিয়ে হত্যার পরিকল্পনা করেন। গত 12 জুলাই তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকায় একটি গাছের নিচে ইমতিয়াজের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। প্রযুক্তির সহায়তায় 15 ও 16 জুলাই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করে পিবিআই। মামলার তদন্ত চলছে এবং এই ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। ডিম ভাঙলেন ভাগ্নে, সালিশে প্রাণ গেল মামার। রাজধানীর আদাবর কাঁচাবাজারে ডিম ব্যবসায়ী সজীবের দোকানে কাজ করতেন সুজন শিকদার। কয়েকদিন আগে সুজন ভ্যানে ডিম নিয়ে যাওয়ার সময় কিছু ডিম ভেঙে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ডিম ব্যবসায়ী সজীব সুজনকে মারধর করেন। ওই ঘটনায় আদাবরে একটি দোকানে ডিম ব্যবসায়ী সজীব ও তার ভাই রুবেল এবং দোকান কর্মচারী সুজন ও তার মামা ইব্রাহিম শিকদার সালিশে বসেন। সালিশে সজীব উত্তেজিত হয়ে ইব্রাহিমের গালে চড় মারেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে সালিশ শেষ না করে উঠে চলে যাওয়া ব্যাগ থেকে পিস্তল বের করে ইব্রাহিমকে গুলি করেন সজীব। স্থানীয় বাসিন্দারা ঘটনার পরই গুলি করা সজীব ও তার ভাই রুবেলকে আটক করে মারধর করেন। পুলিশ দুই ভাইকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই দুই ভাইয়ের কাছ থেকে 3টি গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল ও একটি মোটরসাইকেল জব্দ করে। তাদের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা ও অস্ত্র আইনে 2টি মামলা করেছে স্থানীয়রা জানান, আদাবর থানাধীন নবোদয় হাউজিংয়ের এ ব্লকের 7 নম্বর সড়কের ইন্টারনেট সংযোগ দেওয়ায় 1 নম্বর দোকানে বসে উভয় পক্ষ সালিশ করছিল। সেখানে 8 থেকে 10 জন উপস্থিত ছিলেন। সন্ধ্যা থেকে শুরু হওয়া সালিশ 1 ঘন্টা ধরে চলে। সালিশে কয়েকবার উত্তেজনার সৃষ্টি হয় এবং শেষ পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। এক পর্যায়ে সালিশ মানেন না এমন বলে সুজনের মামা ইব্রাহিম উঠে চলে যেতে চান। ইব্রাহিম 20 গজের মতো দূরত্বে চলে যাওয়া মাত্রই ডিম ব্যবসায়ী সজীব গুলি করেন। এ সময় আশপাশে থাকা লোকজন সজীব ও তার ভাই রুবেলকে আটকে মারধর করেন। পাশের টপ অন টেইলার্সে কর্মরত মোক্তার আলী ঘটনার সময় দোকানেই ছিলেন। উত্তেজনা দেখে তিনি দোকান থেকে বেরিয়ে আসেন। এরপর দেখেন গুলিবিদ্ধ অবস্থায় একজন সড়কে পড়ে আছেন। তিনি জানান, নিহত ইব্রাহিম তার টেইলার্সের পাশের ভবনের 3য় তলায় সাবলেট থাকতেন। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন। তার আচরণ অনেক ভালো ছিল। ভাগ্নের ডিম ভাঙার সালিশে গিয়ে প্রাণ দিতে হলো এভাবে, এটা মেনে নেওয়া যায় না। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক মুদি দোকানি বলেন, মোহাম্মদপুরে এভাবে গোলাগুলির ঘটনায় আমরা ব্যবসায়ীরা অনেক আতঙ্কের মধ্যে আছি। এতদিন শুধু খবরে দেখেছি গোলাগুলি, আর গতকাল 5টা দোকানে দেখলাম গুলি করে একজন তাজা মানুষকে মাইরা ফেলাইলো। মোহাম্মদপুরের নিরাপত্তা আরও বাড়ানো দরকার। পুলিশের একটি সূত্র বলছে, ডিম ব্যবসায়ী সজীবের কাছে যে পিস্তলটি ছিল সেটি নতুন চকচকে, হয়তো নতুন কিনেছিল অথবা কারো কাছ থেকে ধার হিসেবে এনেছে। তবে পিস্তলটি দিয়ে একটি গুলি করেছিল। গুলির লক্ষ্যবস্তু দেখলে মনে হয় হয়তো এর আগেও সজীব গুলি চালিয়েছিল। ঘটনার দিন রাত 11টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যেখানে ইব্রাহিমের মরদেহ পড়েছিল সেই সড়কের উপর অনেক রক্ত। সড়কের অপর প্রান্তে পড়েছিল নিহত ইব্রাহিমের স্যান্ডেল। আরও কিছু দূরে সজীব ও তার ভাই রুবেলকে মারধর করা হয়, সেখানেও রক্তের দাগ দেখতে পাওয়া যায়। দুপুরেও সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অনেক লোকের ভিড়। ঘটনাস্থলে থাকা বেশ কয়েকজন স্থানীয়রা জানান, মানুষের নিরাপত্তা কোথাও নেই। একটা সামান্য ডিম ভাঙার সালিশ থেকে এভাবে গুলির ঘটনা বিরল। এই ঘটনার পেছনে যত বড় শক্তিশালী গোষ্ঠী থাকুক, সবাইকে আইনের আওতায় আনা প্রয়োজন। নিহত ইব্রাহিমের বাড়ি ভোলা জেলার দুলারহাট থানার মুজিবনগরে। তার স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, বিনা দোষে সন্ত্রাসীরা আমার স্বামীকে চিরতরে শেষ করে দিল। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। 3 বছরের সন্তান নিয়ে আমি কোথায় যাব, কিভাবে ওদের বড় করব? মামলার বাদী ও নিহত ইব্রাহিমের বড় ভাই কবির হোসেন শিকদার জানান, ইব্রাহিম তার স্ত্রী লাইজু আক্তার ও 3 বছর বয়সী ছেলেকে নিয়ে নবোদয় হাউজিংয়ের একটি ভবনে ভাড়া থাকতেন। তাদের ভাগ্নে সুজন শিকদার আদাবর 16 নম্বর সড়ক সংলগ্ন কাঁচাবাজারে ডিম ব্যবসায়ী সজীবের দোকানে কাজ করতেন। কয়েকদিন আগে সুজন ভ্যানে ডিম নিয়ে আসার সময় কিছু ডিম ক্ষতিগ্রস্ত হয়। এতে ক্ষিপ্ত হয়ে সজীব সুজনকে মারধর করেন। ওই ঘটনা নিয়ে 16 জুলাই সন্ধ্যা
সন্ধ্যার পর নবোদয় হাউজিংয়ে বায়তুল মামুর মসজিদের কাছে একটি দোকানে সুজন ও রুবেলের সঙ্গে সালিশ বৈঠকে বসেন ইব্রাহিম ও তার স্বজনরা। সালিশের মধ্যে সজীব উত্তেজিত হয়ে ইব্রাহিমের গালে চড় মারেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে সজীব ব্যাগ থেকে পিস্তল বের করে ইব্রাহিমকে গুলি করেন। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. জাকারিয়া জানান, এই ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে, একটি হত্যা মামলা, অন্যটি অস্ত্র মামলা। হত্যা মামলার বাদী নিহতের ভাই এবং অস্ত্র মামলার বাদী পুলিশ। গুলির ঘটনায় দুজন গ্রেপ্তার আছেন। অজ্ঞাত আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে ডিএমপি তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, ডিম ভাঙার সালিশ থেকে তর্কাতর্কি এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনার পর গুলির ঘটনা ঘটে। এরপর স্থানীয় বাসিন্দারা ঘটনার পরই গুলি করা সজীব ও তার ভাই রুবেলকে আটক করে মারধর করেন। পুলিশ দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এই দুই ভাইয়ের কাছ থেকে 3টি গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের রিমান্ডে নিয়ে পিস্তলের মালিকানা ও উৎস সম্পর্কে জানতে জিজ্ঞাসাবাদ করা হয়। দিনের পর দিন মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি কেন হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রত্যেকটি বিট অফিসার নিজ নিজ বিটে নজরদারি রাখছে। চেকপোস্টে ব্লক রেড চলমান। আদাবর ও মোহাম্মদপুর থানায় নিয়মিত অভিযানে আসামি গ্রেপ্তার হচ্ছে। এছাড়া সাদা পোশাকে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও কাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। গোপালগঞ্জ এনসিপির কর্মসূচি, সরাসরি হামলা নির্দেশনা দেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পণ্ড করতে বিভিন্ন স্থান থেকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের টার্গেট ছিল এনসিপিকে ঢুকতে দেওয়া হলেও তাদের জীবিত বের হতে দেওয়া হবে না। বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা এই মিশন সফল করতে স্বয়ং গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে মোবাইল ফোনে গোপালগঞ্জে একাধিক নেতার সঙ্গে কথা বলেন। এনসিপির বিরুদ্ধে জনগণকে উস্কে দিতে বেশ কিছু অডিও বার্তা পাঠান। এর সঙ্গে ভারতে পলাতক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনও এই ঘটনার সরাসরি জড়িত বলে জানা গেছে। ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি হামলা চালানোর নির্দেশনা দেন। হাতে থাকা এমন একটি অডিও বার্তায় শোনা যায়, শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে বলেন, ওরা নাকি গোপালগঞ্জে যাচ্ছে। টুঙ্গিপাড়ায় আমার বাবার কবর ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে। এর আগেও 32 নম্বরের বাড়ি গুড়িয়ে দিয়েছে। এবার টুঙ্গিপাড়ার হামলা চালাবে। তোমরা বসে আছো কেন? যে যেভাবে পারো প্রতিহত করো। গোপালগঞ্জে কোনোভাবেই যাতে ওরা ঢুকতে না পারে, কোনো ধরনের কর্মসূচি যাতে করতে না পারে। মনে রাখবা, গোপালগঞ্জের মাটি থেকে ওদের কেউ যাতে অক্ষত অবস্থায় ফিরে যেতে না পারে। আরেকটি অডিও বার্তায় শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও শহরের বেদগ্রামের বাসিন্দা নিউজন মোল্লাকে বলেন, তোমরা ওখানে বসে কি করো? ওরা বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো করার চেষ্টা করছে। পিরোজপুর, বাগেরহাট, খুলনা ও ফরিদপুর সহ আশপাশের জেলা উপজেলা থেকে লোকজন একত্রিত করে গোপালগঞ্জে ঢুকবে। এরপর টুঙ্গিপাড়ায় যাবে। যেভাবে পারো ওদের প্রতিহত করতে হবে। টুঙ্গিপাড়ায় যাতে কোনোভাবেই ওরা ঢুকতে না পারে। আর যদি টুঙ্গিপাড়ায় ঢুকেই পড়ে তাহলে একজনও যাতে জীবিত অবস্থায় ওখান থেকে ফিরে যেতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পর দিন গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে এনসিপির কর্মসূচির দিন সকালে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে স্থানীয় দুর্গাপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এর মধ্য দিয়ে এনসিপি শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়টি এলাকায় জানান দেয় আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শহরের মোহাম্মদপাড়ার বাসিন্দা এই আতাউর রহমান পিয়ালের নেতৃত্বেই পরে এনসিপি নেতাদের গাড়িবহরে কয়েক দফা গুলি ও বোমা হামলা চালানো হয়। খোঁজ নিয়ে জানা যায়, কেবল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগই নয়, শেখ হাসিনা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলেন। গোপালগঞ্জের মাটিতে এনসিপি যাতে কোনোভাবেই তাদের কর্মসূচি পালন করতে না পারে সেজন্য প্রত্যেককে তিনি নির্দেশনা দেন। শেখ হাসিনার নির্দেশের পর এনসিপির কর্মসূচি পণ্ড করা সহ দলটির শীর্ষ নেতাদের হত্যা করতে গোপালগঞ্জে থাকা দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা চতুর্দিক থেকে একযোগে হামলা চালান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।